আসসালামু আলাইকুম। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা আবার একটা বাংলা ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা একাদশ শ্রেণীর যে বাঙালির ভাষা ও সংস্কৃতি নামক যে গ্রন্থটি আছে আমরা সেখান থেকে একটু পাঠ নেব। আজকে আমরা বাঙালি যে সাহিত্য চর্চা করেছে অর্থাৎ বাংলা ভাষায় প্রথম যে সাহিত্য নিদর্শন সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো সাহিত্য রচিত হয়েছে সেই সাহিত্যের বৈশিষ্ট্য এবং এই যে দীর্ঘ সময় এই সময়েরকে আমরা তিনটে ভাগে ভাগ করব সাহিত্যের বৈশিষ্ট্যের নিরিখে। আমরা বস্তুগত সাহিত্য নিয়ে বা বস্তুগত সাহিত্যিক নিদর্শন নিয়ে আমরা এখানে আলোচনা করব, আর তারই পরিপ্রেক্ষিতে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাজনটা জেনে নেব। এই যুগ বিভাজনটা যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে আমরা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারবো না। আমরা এতদিন দশম শ্রেণী পর্যন্ত এরকম যুগ বিভাজন নিয়ে আমরা কখনো আলোচনা করেনি বা আমরা পড়িনি দশম শ্রেণী পর্যন্ত। একাদশ শ্রেণীতে এটা খুব জানা দরকার, এটা আমাদের সবসময়ই কাজে লাগে। আজকে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাজনটা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য অর্থাৎ বাঙালি প্রথম যেদিন থেকে লেখালেখি শুরু করেছে অর্থাৎ বাংলা ভাষার প্রথম যে নিদর্শন সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। সাহিত্যের ইতিহাস যারা রচনা করেছেন তারা এই দীর্ঘ সময়কে বিভিন্ন বৈশিষ্ট্যের নিরিখে তিনটে ভাগে ভাগ করেছেন। আমরা সেই তিনটে ভাগ নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে ভাগ, আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাজনটা ভাগ করি, যুগ, তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ সেই ভাগটার নাম হলো প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সময়সীমা নিয়ে আমাদের সাহিত্যের যারা ইতিহাস রচনা করেছেন, যারা সাহিত্যের গবেষক, তাদের মধ্যে বিতর্ক, তাদের মধ্যে মতভেদ দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন যুগের সময়সীমা 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত করেছেন। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার প্রথম যে নিদর্শন, আমরা সবাই জানি বাংলা ভাষার প্রথম নিদর্শন হলো চর্যাপদ। তিনি চর্যাপদের ভাষা, তার লিপি নিয়ে গবেষণা করে দেখেছেন যে চর্যাপদ সম্ভবত 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে লেখা। সেই জন্য তিনি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা নির্ধারণ করেছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর মতে যে এই প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে 950 থেকে 1200। তার মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করতে চেয়েছেন যে চর্যাপদ অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন লেখা হয়েছিল 950 থেকে 1200 সালের কোনো এক মধ্যবর্তী সময়ে। সেই জন্য তিনি প্রাচীন যুগের সময়সীমা নির্ধারণ করেছেন 950 থেকে 1200। আমরা দুটো মতই জেনে নেব, কিন্তু এই মতটা বহুল প্রচলিত একটা মত, এটাকে আমরা বেশি প্রাধান্য দেব। তাহলে আমাদের যদি বলে যে প্রাচীন যুগের সময়সীমা কত, তাহলে আমরা বলবো দশম থেকে দ্বাদশ শতাব্দী হচ্ছে প্রাচীন যুগের সময়সীমা। এই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল আমাদের বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদ। এটা আমাদের একটু জানতে হবে। তাহলে এই প্রাচীন যুগের একটি মাত্র নিদর্শন আমরা পাই, যার নাম হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। এই চর্যাপদ হচ্ছে আমাদের 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে
পাওয়া গিয়েছিল। চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, নেপালে রাজদরবার থেকে তিনি আবিষ্কার করেছিলেন, রয়্যাল লাইব্রেরি থেকে 1907 খ্রিস্টাব্দে। তারই সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়। তখন থেকে জনসমক্ষে আসে চর্যাপদ। আমরা যখন চর্যাপদ বা প্রাচীন যুগ নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেব। এরপরে আমাদের মধ্যযুগ, দ্বিতীয় যে মধ্যযুগ। এই মধ্যযুগের সময়সীমা হচ্ছে পঞ্চদশ থেকে অষ্টদশ। তাহলে পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত হচ্ছে মধ্যযুগের সময়সীমা। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখতে পাবে, দেখো দশম থেকে দ্বাদশ হচ্ছে গিয়ে প্রাচীন যুগ, আর মধ্যযুগ শুরু হচ্ছে পঞ্চম থেকে অষ্টদশ। তার মানে মাঝখানের আমাদের 200 বছর, ত্রয়োদশ এবং চতুর্দশ যে শতাব্দী, সেই 200 বছর এখানে কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে, এখানে কোনো নিদর্শন নেই বা আমাদের এই যুগের মধ্যে তাদেরকে ধরা হচ্ছে না এই 200 বছরকে। এই 200 বছরকে সাহিত্যের ইতিহাসকাররা নাম দিয়েছেন অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন নাম দেওয়া হয়েছে? তার কারণ এই যুগে এই 200 বছর মানে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে উল্লেখযোগ্য কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। এই 200 বছরের মধ্যে কোনো সাহিত্যের নিদর্শনের হদিশ পাওয়া যায়নি। সেই জন্য এই 200 বছরকে আমরা সাহিত্যের ইতিহাসের ভাষায় অন্ধকার যুগ নামে অভিহিত করেছি। যদিও অনেক সমালোচক যেমন ডক্টর ক্ষেত্রগুপ্ত, তার মতে যে বস্তুগত সাহিত্য এই বছরে এই 2 শতাব্দীতে পাওয়া যায়নি বলে এই দুটো শতাব্দীকে অন্ধকার যুগ বলা যাবে না। তার কারণ এই 200 বছরের মধ্যে লৌকিক সাহিত্যের তো ধারা বয়ে চলেছিল, অতএব এই 200 বছর কখনোই অন্ধকার যুগ হতে পারে না। তবে অন্ধকার যুগ এই 200 বছরে কেন কোনো সাহিত্যিক নিদর্শন হয়নি? ইতিহাসকারদের মতে তারা বলেছেন, ইতিহাসে আমরা পড়েছি 1203 খ্রিস্টাব্দে, এই 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি তিনি বাংলা আক্রমণ করেছিলেন। যদিও কোনো প্রমাণ নেই যে বাংলা আক্রমণ করেন, তিনি বাংলা এসেছিলেন। লক্ষণ সেনকে পরাজিত করে তিনি সিংহাসন দখল করে। এই সময়ে বাংলায় একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়। বাংলায় খুন খাওয়ারি নাকি সেই সময় চলেছিল, যদিও এটা ঐতিহাসিকরা বলেছেন, যদিও পরবর্তীকালে অনেক ইতিহাসবিদরা এটাকে অস্বীকার করেছেন। তা এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি আসার পরবর্তী 200 বছর আসার পরে যে 2 শতাব্দী আমরা অন্ধকার যুগ বলছি, এই 2 শতাব্দীতে প্রচুর অরাজকতা হওয়ার ফলে বাংলার কোনো সাহিত্য রচনা হয়নি বলে অনুমান করেছে। আর সেই সাহিত্য রচনা হয়নি বলে এই 2 শতাব্দীকে অন্ধকার যুগ নামে অভিহিত করেছে। যদিও আমরা জানি যখন দেশে কোনো অরাজকতা তৈরি হয় তখন কিন্তু সাহিত্য বরং বেশি বেশি করে লেখা হয়, কারণ সেই সাহিত্যের মধ্যে সেই অরাজকতার ছবি ফুটে ওঠে। আমরা সবাই জানি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, তাহলে সেদিক থেকে দেখতে গেলে যদি অরাজকতা হতো তাহলে কিন্তু সাহিত্যে তার কোনো না কোনো প্রভাব পড়তো, কিন্তু সাহিত্যে সেরকম কোনো প্রভাব পড়েনি। তাহলে আমরা এই 200 বছরকে অন্ধকার যুগ হিসাবে চিহ্নিত করছি, যদিও এটা নিয়ে বিতর্কের বিষয়, এটা অন্ধকার যুগ বলা যায় কি না। তাহলে আমরা বস্তুগত কোনো সাহিত্যিক নিদর্শন এই 2 শতাব্দীতে পাইনি বলে আমরা এই 2 শতাব্দীকে অন্ধকার যুগ নামে অভিহিত করছি। এরপরে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করব। তাহলে অন্ধকার যুগ বা বন্দা যুগের পরে আমাদের যেটা মধ্যযুগ, পঞ্চদশ থেকে অষ্টাদশ মানে 1401 থেকে 1800 সাল পর্যন্ত আমরা এই সময়সীমাকে মধ্যযুগ নামে, বাংলা সাহিত্যের মধ্যযুগ নামে অভিহিত করছি। এই সময় বাংলা সাহিত্যে অনেক সাহিত্য রচিত হয়েছে। এই সময়কার সাহিত্য, বিশেষ করে যে সাহিত্যগুলো আমরা পাই সবগুলোই প্রায় ধর্মকেন্দ্রিক সাহিত্য। এই সময় আমরা পেয়েছি যে সাহিত্যগুলো, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমে আছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব সাহিত্য,
2 নম্বর হচ্ছে মঙ্গল কাব্য। 3 নম্বর হচ্ছে জীবনী সাহিত্য। 3 নম্বর হচ্ছে, তারপরটা হচ্ছে নাথ সাহিত্য। তারপর হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। আর একটা হচ্ছে লোকসাহিত্য, এটা আমি এখানে লিখছি লোকসাহিত্য। আমরা এগুলো সংক্ষেপে একটু জেনে নেব। বৈষ্ণব সাহিত্যটা হচ্ছে মানে চৈতন্যদেবের পূর্ববর্তী সময়ে বিষ্ণু মানে প্রাক চৈতন্য যুগে বিষ্ণু আর কৃষ্ণ একই রূপে সমাজে প্রচলিত ছিল। অতএব কৃষ্ণ বিষয়ক যেসব পদ বা যেসব কাহিনী নির্ভর কাব্য লেখা হয়েছে সেইগুলো সবগুলোকেই বলা হয় বৈষ্ণব সাহিত্য। রাধা কৃষ্ণ বিষয়ক সাহিত্যকে বলা হয় এক কথায় বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য বাংলা সাহিত্যকে মানে বাংলা সাহিত্যের ইতিহাসে খুব উল্লেখযোগ্য একটা বিষয়। বাংলা সাহিত্যকে অনেক মানে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে গেছিলো এই বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য শুধুমাত্র হিন্দু কবিদের দ্বারা রচিত হয়েছে তা কিন্তু নয়, মুসলিম অনেক কবি বৈষ্ণব সাহিত্য লিখেছেন, যেমন সৈয়দ আলাওয়াল লিখেছে বৈষ্ণব সাহিত্য। মধ্যযুগের আর একটি সাহিত্য হলো অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো রামায়ণ, মহাভারত, ভাগবত। এই রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো মুসলমান শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এগুলোর অনুবাদ করার অধিকার ছিল না সাধারণ হিন্দুদের। কারণ হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা তারা প্রচার করে রেখেছিল যে সংস্কৃত ভাষার রামায়ণ, মহাভারত এগুলো বাংলায় অনুবাদ করলে সর্বশ্রেষ্ঠ নরকে যেতে হবে, ওই জন্য কেউ ভয়ে অনুবাদ করতো না। পরবর্তীকালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এগুলোর অনুবাদের একটা চল শুরু হয়। মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় একাধিক কবি এই রামায়ণ, মহাভারত, ভাগবত অনুবাদ শুরু করেন। তারপর আছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বাংলা সাহিত্যে মানে কাহিনী নির্ভর কাব্য প্রথম আমরা পাই মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্য মধ্যেই আধুনিক যুগের উপন্যাসের বীজ নিহিত ছিল এই মঙ্গল কাব্যের মধ্যে। মঙ্গল কাব্যের মূল 4টে ধারা, একটা হচ্ছে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল আর অন্নদামঙ্গল। এই মঙ্গল কাব্যগুলো আমরা বিস্তৃত আলোচনা করব পরবর্তীতে করে। সেখানে আমাদের প্রতিটা মঙ্গল কাব্যই পড়তে হয়, প্রতিটা মঙ্গল কাব্য সম্পর্কেই জানতে হবে। এই মঙ্গল কাব্যগুলো দেবদেবী নির্ভর, যেমন চণ্ডীমঙ্গল চণ্ডী দেবীকে নিয়ে লেখা, চণ্ডী দেবীর মহত্ব গান সেখানে বর্ণিত হয়েছে। আর মঙ্গল কাব্যগুলোর নাম মঙ্গল কাব্য কেন হয়েছে এই নিয়ে বেশ 3টে মত প্রচলিত রয়েছে। কোনো ঐতিহাসিকদের মতে যে মঙ্গল কাব্যগুলো গাইলে মঙ্গল, লিখলে মঙ্গল, দেখলে মঙ্গল, শুনলে মঙ্গল, সেই জন্য মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য। আবার অনেকেই বলেন যে মঙ্গল কাব্যগুলি মঙ্গলার সুরে লেখা, সেই জন্য মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য। আবার অনেকের মতে যে মঙ্গল কাব্যগুলো গাওয়া শুরু হয় এক মঙ্গলবারে আর তার ঠিক পরের মঙ্গলবারে গিয়ে গাওয়া শেষ হয়, সেই জন্য মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য। এই 3টে মত প্রচলিত আছে। তাহলে এরপরে হলো জীবনী সাহিত্য। মধ্যযুগের জীবনী সাহিত্য হচ্ছে গিয়ে একমাত্র একজনকেই কেন্দ্র করে বেশি রচিত হয়েছে, মানে প্রধান তিনি হলেন চৈতন্যদেব। বাংলা সাহিত্যে চৈতন্যদেব এক ছত্রও লেখেননি। বাংলা সাহিত্যে চৈতন্যদেব এক কলমও লেখেননি। তারপরেও বাংলা সাহিত্যে চৈতন্যদেব একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে আছে। মধ্যযুগে তাকে কেন্দ্র করে আবার মধ্যযুগকে 2টো ভাগে ভাগ করা হয়, প্রাক চৈতন্য যুগ, উত্তর চৈতন্য যুগ। তার মানে চৈতন্যদেবের আগের যুগ, চৈতন্যদেবের পরের যুগ। তার মানে চৈতন্যদেব বিরাট গুরুত্বপূর্ণ একটা চরিত্র মধ্যযুগে। সেই চৈতন্যদেবকে নিয়ে একাধিক জীবনী সাহিত্য রচিত হয়েছে। এরপরে আমরা দেখব নাথ সাহিত্য। নাথ সাহিত্য হচ্ছে এটাও একটা ধর্মকেন্দ্রিক যোগী এবং মুসলিম ধর্মের কিছু বিষয় এবং যোগীদের কিছু বিষয় নিয়ে এই নাথ ধর্ম তৈরি হয়েছিল। তাই নিয়ে রচিত হয়েছিল গোরক্ষ বিজয়। এই গোরক্ষ বিজয় সাহিত্য আমরা নাথ সাহিত্য হিসাবে
জানি। তারপর হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। এই রোমান্টিক প্রণয় উপাখ্যান বাংলা সাহিত্যে মোড় ঘুরিয়ে দেয়। মধ্যযুগের বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রোমান্টিক প্রণয় উপাখ্যান প্রথম। এরপরে মধ্যযুগের যে সর্বশেষ যে ধারা সেটা হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্য কি? লোকসাহিত্য হলো শহর থেকে দূরে অবস্থিত গ্রামের অশিক্ষিত সমাজকে বলা হয় লোকসাহিত্য, এই লোকসমাজ। শহর থেকে দূরে গ্রামে অবস্থিত অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সমাজকে বলা হয় লোকসমাজ। তারা মুখে মুখে যে সাহিত্যগুলো রচনা করেছে সেই সাহিত্যগুলোকে বলা হয় লোকসাহিত্য। এই গেল হচ্ছে মধ্যযুগ। এরপরে আছে আধুনিক যুগ। আধুনিক যুগের সময়সীমা হচ্ছে 19 শতক থেকে আজ পর্যন্ত। তাহলে মানে 1801 থেকে আজ পর্যন্ত। তার মানে 1801 থেকে আজ পর্যন্ত নিয়ে যত সাহিত্য রচনা করা হয়েছে সেই সাহিত্যকে বলা হচ্ছে আধুনিক যুগের সাহিত্য। তাহলে এই সময় বাংলা সাহিত্যে নবযুগের সূচনায় প্রথম দেবদেবী কেন্দ্রিক সাহিত্য থেকে মুক্ত হয় আধুনিক যুগের বাংলা সাহিত্য। এই সময় নূতন অনেকগুলো ধারার জন্ম হয়। মধ্যযুগ পর্যন্ত আমরা শুধু দেখেছি যে কাব্য, সেখানে কাব্যের বাইরে কিছু নেই। আধুনিক যুগে আমরা এসে গদ্য সাহিত্য পেলাম, নাটক পেলাম এরকম। এবার গদ্য সাহিত্যের মধ্যে আবার উপন্যাস পেলাম, প্রবন্ধ পেলাম। এই যে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ অনেক বিস্তৃত যুগ, সেখানে আমরা অনেক কবি সাহিত্যিকদের পেয়েছি, তাদের সাহিত্য অনেক উন্নত মানের। সেখানে দেবদেবী নির্ভর সাহিত্য মুক্ত হয়ে এখানে মানুষের প্রেম, মানুষের কথা বেশি করে গাওয়া হয়েছে এই আধুনিক যুগে। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে এই যুগগুলোর বিভিন্ন সাহিত্য বিস্তৃত আলোচনা করব অন্য ক্লাসগুলোতে।